দেখো তোমাদের কিন্তু এবিটের টেস্ট পেপার যে রয়েছে সেই এবিটের টেস্ট পেপারে কিন্তু আগে কিন্তু আমি তোমাদের উচ্চ মাধ্যমিক ভূগোলের 27 পেজ আমি করিয়ে দিয়েছি। আজকে তোমাদের কিন্তু করাচ্ছি তোমাদের পেজ নাম্বার দেখো 76। এই 76 এর যেই পেজটি আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি অবশ্যই অবশ্যই ভাইটাল হতে চলছে। তার কারণ দেখো তোমাদের কিন্তু সম্পূর্ণ তোমাদের কিন্তু এসিকিউ এমসিকিউ উত্তর সহ আমি তোমাদের মোবাইলের সামনে তোমাদের চোখের সামনে আমি তুলে ধরছি। চলো সেই এবিটের টেস্ট পেপারের রয়েছে 76 পেজ উত্তর সহ একবার তোমরা চোখ বুলিয়ে নাও। আর এই চোখ বুলিয়ে নেওয়া মানে তোমাদের কিন্তু 90% তোমাদের কিন্তু মুখস্থ হয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক। দেখো প্রথমেই রয়েছে, আমি বলে দিচ্ছি ভূগোলের 21টি আমি এমসিকিউ আগে করিয়ে দিচ্ছি, তারপরে তোমাদের এসসিকিউর দিকে আমি পা বাড়াচ্ছি। এরপরে দেখো প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে প্রদত্ত মূল উত্তর পত্রে তোমাদের লিখতে হবে। এরকমই কিন্তু ফাইনালে প্রশ্ন থাকবে, মানে এরকম হেডিং থাকবে। ঠিক আছে, এরপরে প্রথম কোয়েশ্চেন, আমি মূল কোয়েশ্চেনে ফিরে যাচ্ছি। দেখো প্রথমে রয়েছে গ্রেড। এই গ্রেড শব্দটি, গ্রেডের বাংলা হলো ক্রম। ঠিক আছে, এই গ্রেড শব্দটি প্রথম কে ব্যবহার করে? উত্তর কিন্তু হবে জি.কে. গিলবার্ট। জি.কে. গিলবার্ট কিন্তু দেখো এই তোমাদের এই গ্রেড শব্দটি কিন্তু প্রথম ব্যবহার করে। সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে দেখো পাললিক শিলা। পাললিক শিলা গঠিত হওয়ার সময় কখনো কখনো ওর মধ্যে জল আবদ্ধ হয়ে থেকে যায়, এই ধরনের জলকে কি বলে? এই ধরনের জলকে কিন্তু জন্মগত জল বা সহজাত জল বলে। সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের তিনে বলা হয়েছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য কি? দেখো নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য হলো কি? দেখো শুষ্ক গ্রীষ্মকাল এবং আর্দ্র শীতকাল। সেকেন্ড রয়েছে বার্ষিক উষ্ণতার প্রসার বেশি, শীতকালে তুষারপাত হয়, অপরাহ্নে পরিচলন বৃষ্টিপাত হয়। উত্তর কিন্তু হবে অপরাহ্নে পরিচলন বৃষ্টিপাত হয়। তোমরা জানো 3টে থেকে 4টের মধ্যে যে বৃষ্টিপাত হয়, ঠিক আছে, অপরাহ্নে যে বৃষ্টিপাত সংঘটিত হয়, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখেন আমার মাথার উপরে রয়েছে 4 ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চলের নাম কি? উত্তর কিন্তু হবে দেখো পাঁচমারি। ঠিক আছে, উত্তর হবে পাঁচমারি, তোমাদের মধ্যপ্রদেশে পাঁচমারি। ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের পাঁচে বলা হয়েছে গম্বুজাকৃতি পাহাড়ে কোন ধরনের নদী নকশা সৃষ্টি হয়? গম্বুজাকৃতি কথার মানে হলো, তোমরা দেখে নাও এই যে আমার বাদিকে গম্বুজ, এরকম একটি গম্বুজাকৃতি পাহাড়, এই পাহাড় থেকে বিভিন্ন নদীগুলো কিন্তু চারিদিকে নেমে যায়। তো এই ধরনের নদীগুলোকে বলা হয় কেন্দ্র বিমুখ। ঠিক আছে, কেন্দ্র বিমুখ জলনির্গম প্রণালী, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তো আমি তোমাদের ছয়ে বলা হয়েছে মৃত্তিকার পরিলেখ এ স্তর থেকে যখন বি স্তরে পদার্থের অপসারণ ঘটে, সেই অপসারণকে বলা হয় কিন্তু এলুভিয়েশন। ডি ইজ দ্য কারেক্ট আনসার। আর যখন সঞ্চিত হবে তখন কিন্তু হবে ইলুভিয়েশন। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের সাথে বলা হয়েছে সংরক্ষণযোগ্য উদ্ভিদ এবং প্রাণীদের সংখ্যা যে পুস্তকে প্রকাশ করা হয় তাকে কিন্তু রেড ডাটা বুক বলে। এখানে কিন্তু বলতে পারতো সংরক্ষণযোগ্য যে সমস্ত মানে বিপন্ন, এখানে থাকতো বিপন্ন বা বিপদগ্রস্ত যে সমস্ত উদ্ভিদ এবং প্রাণীদের সংখ্যা যে পুস্তকে লিপিবদ্ধ থাকে তখন তাকে রেড ডাটা বুক বলে। উত্তর কিন্তু হবে রেড ডাটা বুক। ঠিক আছে, আর এরপরে রয়েছে দেখো তোমরা কিন্তু গ্রিন ডাটা বুক করবে না, তোমরা অনেকেই ভুল করবে কোশ্চেনটি। এরপরে রয়েছে একটি মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের উদাহরণ কি? মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হলো ভূপাল গ্যাস দুর্ঘটনা। মধ্যপ্রদেশের ভূপাল গ্যাস দুর্ঘটনা দেখো ঘটেছে, এটি কিন্তু মনুষ্য সৃষ্ট বিপর্যয় বা দুর্যোগ। এরপরে রয়েছে নয়ে বলা হয়েছে উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রথম প্রাথমিক পরিপোষক উপাদান কোনটি বা মৌল কোনটি? উত্তর কিন্তু হবে নাইট্রোজেন মৌল। ঠিক আছে, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 10 ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাদ যে নামে পরিচিত সেটির নাম কি? সেটির নাম হবে অবশ্যই ক্যারিবিয়ান সাগর মানে হ্যারিকেন। এই হ্যারিকেন ইজ দ্য কারেক্ট আনসার, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। আর উইলি কিন্তু দেখা যায় অস্ট্রেলিয়ায়, আর টাইফুন কিন্তু দেখা যায় চীন সাগরে, টর্নেডো কিন্তু দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্র বা মিসিসিপি নদীর মোহনায়। এরপরে রয়েছে তোমাদের 11 যে কৃষি ব্যবস্থায় নিকটবর্তী শহরে বিক্রয় করার জন্য ফুল ফল শাকসবজি ইত্যাদি চাষ করায় তখন তাকে কি বলে? তখন তাকে কিন্তু হর্টিকালচার বলা হয়। মিশ্র কৃষি কিন্তু হবে না। মিশ্র কৃষি মানে উদ্ভিদ শাকসবজি শস্য তারপরে পশু পালন করা হয় এই মিশ্র কৃষিতে। বাগিচা কৃষি জানো চা কফি রবার এগুলো বাগিচা কৃষি। ব্যাপক কৃষি মানে বাণিজ্যিক কৃষি যেটাকে বলা হয়। ঠিক আছে, এরপর মানে যেটি এক্সাম্পল বলতে পারো গম।
এরপরে রয়েছে তোমাদের দেখো 12 বলা হয়েছে পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত সেটির নাম কি? পর্যটন। দেখো পর্যটন কিন্তু তৃতীয় শ্রেণীর বা তৃতীয় ক্ষেত্রের অর্থনৈতিক কার্যাবলী, ঠিক আছে, মানে থার্ড অ্যাক্টিভিটি মানে টার্সারি অ্যাক্টিভিটি কিন্তু ওই হবে তোমার তৃতীয় ক্ষেত্র পর্যটন, শিক্ষকের শিক্ষাদান এগুলো। এরপরে রয়েছে তোমাদের 12 ভারতের প্রথম কার্পাস বয়ন শিল্প স্থাপিত হয় কোথায়? দেখো উত্তর কিন্তু হবে ঘুষুরিতে, উত্তর কিন্তু হবে ঘুষুরিতে 1818 সালে ঘুষুরিতে। ওকে, এরপরে রয়েছে তোমাদের 14তে বলা হয়েছে কি ভারতের নীল বিপ্লব যে উৎপাদনের সাথে জড়িত সেটির নাম কি? সেটির নাম কিন্তু হবে মাছ, ঠিক আছে, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে এই কোশ্চেনটি আমি তোমাদের জন্য রাখছি, তোমরা কিন্তু আমাকে অবশ্যই দাগ নম্বর সহ তোমরা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দেবে, ঠিক আছে, এই দাগ নাম্বার কিন্তু তোমরা উল্লেখ করে দেবে। বলা হয়েছে ভারতে বয়সলিঙ্গ অনুপাত নির্ণয়ের সূত্রটি কি? বলা হয়েছে মোট নারীর সংখ্যা মোট পুরুষের সংখ্যা ইন্টু 100, তারপরে মোট নারীর সংখ্যা বাই মোট পুরুষের সংখ্যা ইন্টু 1000, তারপরে সিতে বলেছে মোট পুরুষের সংখ্যা মোট নারীর সংখ্যা ইন্টু 100, ডিতে আছে মোট পুরুষের সংখ্যা মোট নারীর সংখ্যা ইন্টু 1000। কোনটি হবে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। এরপরে রয়েছে দেখো তোমাদের 16তে বলা হয়েছে সোনালী পোশাকের কর্মীরা কোন কাজে যুক্ত? সোনালী পোশাক, এখানে বলা হয়েছে পরামর্শদাতা, ঠিক আছে, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। কৃষি কিন্তু রেড কলার ওয়ার্কার। শিল্পকর্ম রয়েছে দেখো ব্লু কলার ওয়ার্কার, ঠিক আছে। আর পরিবহনে রয়েছে তোমরা জানো তৃতীয় পর্যায়ে রয়েছে পিঙ্ক কালার বা গোলাপি পোশাকের শ্রমিক। এরপরে রয়েছে দেখো তোমাদের 17তে বলা হয়েছে কোন শহরের মোট জনসংখ্যা 10 লক্ষের বেশি হলে তখন তাকে কি বলে? তখন তাকে কিন্তু মহানগর বলে, মেট্রোপলিস বলে, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে তোমাদের রয়েছে 18তে বলা হয়েছে ভারতের প্রথম নিউজপ্রিন্ট কারখানাটি স্থাপিত হয় কোথায়? দেখো উত্তর কিন্তু হবে নেপানগরে, মধ্যপ্রদেশের নেপানগরে ভারতের প্রথম নিউজপ্রিন্ট কারখানাটি স্থাপিত হয়। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 19 বলা হয়েছে ওজোন স্তর ধ্বংসের জন্য কোন গ্যাস দায়ী? উত্তর কিন্তু হবে সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 20 বলা হয়েছে ছত্তিশগড়ের প্রধান লৌহ ইস্পাত লৌহ আকরিক উত্তোলনকারী অঞ্চলটির নাম কি? উত্তর কিন্তু হবে দাল্লি রাজহারা। দেখো উত্তর কিন্তু হবে দাল্লি রাজহারা। কোরবা কিন্তু দেখো কয়লার জন্য বিখ্যাত। এরপরে রয়েছে তোমাদের 21 বলা হয়েছে সুয়েজ খাল যুক্ত করেছে কোন দুটি সাগরকে? সুয়েজ খাল কথার মানে হলো ভূমধ্যসাগর আর লোহিত সাগর। কোথায় আছে? হ্যাঁ, ভূমধ্যসাগর এবং লোহিত সাগর রয়েছে আর সুয়েজ খাল, ঠিক আছে। এরপরে তোমাদের যে এসএকে গুলো সেগুলো কিন্তু আমি উত্তর সহ বলে দিচ্ছি, একদম টাইপ করা তোমাদের উত্তর সহ দেখে নাও। দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। অবশ্যই বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় 14টি রয়েছে। অন্ধ উপত্যকা কাকে বলে? দেখে নিচ্ছি তোমাদের উত্তরগুলো কোথায় আছে। এই যে অন্ধ উপত্যকা দেখে নাও, 14টি অন্ধ উপত্যকা কাকে বলে? দেখো কাস্ট অঞ্চলে প্রবাহিত নদী, কোন নদী শৃঙ্খল বা সোয়ালো হলে অন্তর্নিহিত মানে আর দেখা যাবে না, চলে যাবে, অন্তর্নিহিত হলে সেই নদীর অন্তঃসলিল হয়ে পড়ার আগে জলপূর্ণ অংশকে কিন্তু অন্ধ উপত্যকা বলা হয়। এরপরে রয়েছে ব্লাইন্ড ভ্যালি, যাকে বলা হয় ব্লাইন্ড ভ্যালি। এরপরে রয়েছে আরেকটি রয়েছে কিন্তু শুষ্ক নদী উপত্যকা। অথবা দিয়ে রয়েছে দেখো সমুদ্রের কোন অংশ পশ্চাৎ তটভূমি নামে পরিচিত? দেখে নাও, সমুদ্রের ঊর্ধ্বসীমা থেকে ভৃগুর পাদদেশ পর্যন্ত যে বিস্তৃত তটভূমি রয়েছে সেটি কিন্তু সেই পর্যন্ত কিন্তু এই সমুদ্রের পশ্চাৎভূমি অবস্থিত, মানে উপকূলের পাড় থেকে একদম সমুদ্রের জলের উচ্চ সীমা পর্যন্ত। চিত্র সহ দেখাতে গেলে আমি অনেক টাইম লাগবে। এরপরে দেখে নাও 2 রয়েছে পূর্ববর্তী নদী কাকে বলে? দেখো কোন নদী নিম্নক্ষয়ের সাহায্যে সেই অঞ্চলের ভূ উত্থানের সাথে সামঞ্জস্য রেখে তার পূর্বেকার প্রভাব বজায় রাখে, তাহলে তাকে পূর্ববর্তী নদী বলে। সিন্ধু গঙ্গা এর উদাহরণ। এরপরে রয়েছে দেখো তিনে বলা হয়েছে পেডিমেন্ট কিভাবে গঠিত হয়? শুষ্ক মরু বা মরুপ্রায় অঞ্চলে বায়ুর এবং জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ হলো পেডিমেন্ট, ঠিক আছে। এরপরে দেখে নিচ্ছি অথবা দিয়ে রয়েছে গতিময় পুনর্জীবন লাভ বলতে কি বোঝো? দেখো ভূ আলোড়নের প্রভাবে ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি পেলে নদীর নিম্নক্ষয় করার ক্ষমতা বেড়ে যায়, একে নদীর গতিশীল পুনর্জীবন লাভ বলা হয়। এরপরে রয়েছে হিউমিফিকেশন কাকে বলে? দেখো হিউমাস সৃষ্টির প্রক্রিয়া কি? হিউমাস সৃষ্টির প্রক্রিয়াকে হিউমিফিকেশন বলে। শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কাকে বলে? দেখো তোমরা যদি ভূগোলের সম্পূর্ণ তোমাদের 2025 সালের উচ্চ মাধ্যমিক মানে এইচএস
ফাইনাল পরীক্ষা তোমরা যারা দিতে চাইছো, যারা ইচ্ছুক আছো, তারা কিন্তু এমসিকিউ রয়েছে, এসিকিউ রয়েছে, আর রয়েছে তোমাদের ব্রড কোয়েশ্চেন। ব্রড কোয়েশ্চেন কথার মানে হলো 2, 3, 4, 5 এবং রয়েছে তোমাদের কিন্তু 6, মানে টোটাল 7 নাম্বার করে থাকবে যেগুলো। তো এগুলো উত্তর সহ যদি তোমরা পেতে চাও, অবশ্যই তোমাদের কিন্তু যোগাযোগ করতে হবে 7890404016 এই নম্বরে হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করতে পারো। আর তোমরা যারা আমার পিডিএফ নেবে, হ্যাঁ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একদম তোমরা সরাসরি পিডিএফ পেয়ে যাবে, সরাসরি পিডিএফ পেয়ে যাবে। আর যারা পিডিএফ নিতে চাইছো বা নিতে আগ্রহী আছো, তারা সম্পূর্ণ পিডিএফ তোমাদের 12টি অধ্যায়ের গুরুত্বপূর্ণ ট্রিপল স্টার খুবই গুরুত্বপূর্ণ, ডবল স্টার মিডিয়াম মানে মিডিয়াম বা মডারেট, একটা স্টার মানে কম গুরুত্বপূর্ণ, এরকম স্টার চিহ্ন দিয়ে কিন্তু ব্রড কোশ্চেন, এমসিকিউ এসিকিউ টোটাল দেওয়া আছে উত্তর সহ। এই পিডিএফ তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। তবে এই পিডিএফ পেতে গেলে যারা পিডিএফ নেবে তারা কিন্তু ফ্রিতে তোমরা এবিটিএ আর ডাব্লিউবিএস এর টেস্ট পেপারে যেগুলো রয়েছে উত্তর সহ তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে ফ্রিতে। তবে এই পিডিএফ নিতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই 165 কিন্তু পেমেন্ট করতে হবে। এরপরে চলো রয়েছে দেখো শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা। দেখো যে সমস্ত সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে কিংবা সুন্দরবনের যেই দ্বীপগুলো রয়েছে, সেই দ্বীপগুলোতে মাটিতে প্রচুর পরিমাণে জল থাকা সত্ত্বেও সেই জল উদ্ভিদ শোষণ করতে পারছে না। তার কারণ অতিরিক্ত লবণ থাকার জন্য, জল থাকা সত্ত্বেও সেই জল উদ্ভিদ শোষণ করতে পারছে না, তাই সেই লবণাক্ত মৃত্তিকাকে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলা হয়। ওকে, এরপরে জলবায়ুর পরিবর্তনের দুটি নিদর্শন উল্লেখ করো। দেখো জলবায়ু পরিবর্তনের নিদর্শন বলতে এখানে প্রভাব মানে সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধি পাবে, এক্সট্রিমলি সরি। দেখো সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধি পাবে, অন্যদিকে মেরু অঞ্চলের বরফ গলবে, একটি প্রভাব বললাম। এরপরে বলবে পৃথিবীর, দেখো বলবে সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে যে নিচু দেশগুলো আছে বা নিচু যে কৃষি জমি আছে, সেই কৃষি জমিগুলো ভরাট হয়ে যাবে। এরপরে বলবে জলবায়ু পরিবর্তনের ফলে নাতিশীতোষ্ণ অঞ্চলের বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাবে। এরকম অসংখ্য আছে। জলবায়ু পরিবর্তনের ফলে দাবানল সৃষ্টি হবে, ঠিক আছে, এরকম অসংখ্য পার্থক্য মানে প্রভাব রয়েছে। এরপরে শুষ্ক বিন্দু বসতি কাকে বলে? দেখো শুষ্ক বিন্দু মানে ড্রাই পয়েন্ট সেটেলমেন্ট। এই ড্রাই পয়েন্ট সেটেলমেন্ট কাকে বলে? দেখো যেসব অঞ্চল প্রতি বছর বন্যার জলে প্লাবিত হয়, সেই সব অঞ্চলে মানুষের মধ্যে পার্শ্ববর্তী উঁচু কোনো অঞ্চলে বসতি গড়ে তোলার প্রবণতা দেখা যায়, ঠিক আছে। তার মানে তোমরা এইভাবে বলবে, কি বলবে বলতো, যে সমস্ত অঞ্চল প্রত্যেক বছরই বন্যায় প্লাবিত হয়, সেই বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যখন কোনো উঁচু জায়গায় কোনো বসতি গড়ে তোলা হয়, তখন থেকে শুষ্ক বিন্দু বসতি বলে। এই ধরনের শুষ্ক বিন্দু কিন্তু গঙ্গার যেই নিম্ন অববাহিকা এরকম দেখা যায়, এই ধরনের বসতি দেখা যায়। অতি জনাকীর্ণতা কাকে বলে? পৃথিবীর যে সমস্ত অঞ্চলে প্রাকৃতিক সম্পদের তুলনায় জনসংখ্যার পরিমাণ বেশি, সেই সমস্ত জনসংখ্যাকে অতি জনাকীর্ণতা বলা হয়। অতি জনাকীর্ণতা মানে ওভার পপুলেশন। এই ওভার পপুলেশন বলতেই ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই সমস্ত লাওস, কাম্পুচিয়া, ঠিক আছে, থাইল্যান্ড বা মিয়ানমার, এই সমস্ত অনেক দেশ চলে আসবে। এরপরে রয়েছে তোমাদের দেখো সাথে পরিকল্পনা অঞ্চলের সংজ্ঞা দাও। দেখো বুদেভিল, এই বুদেভিলের মতে পরিকল্পনা অঞ্চল হলো এমন একটি ক্ষেত্র যেখানে এক বা একাধিক অর্থনৈতিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সংহতি রয়েছে। উদাহরণস্বরূপ বলা যায় ডিবিসি কে পরিকল্পিত অঞ্চল হিসেবে বলা যেতে পারে, কারণ ডিবিসি জল শুধু কিন্তু বিদ্যুৎ তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয় না, কৃষি চাষবাসের ক্ষেত্রে বা আমাদের এই গঙ্গা নদীর জলের লেয়ারকে বাড়ানোর জন্য কিন্তু এই ডিবিসি প্রকল্প রয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের উন্নয়নের সংজ্ঞা দাও। উন্নয়ন হলো অগ্রগতি, বৃদ্ধি অথবা ব্যাপকতার ফল। বোঝা গেল? কি বললাম? উন্নয়ন হলো অগ্রগতি, বৃদ্ধি অথবা ব্যাপকতার ফল, এই ফলস্বরূপ প্রাপ্ত হয়েছে এমন কিছু। বোঝা গেল? অভিধানে দেখো, অভিধানে মানে ডিকশনারিতে উন্নয়নকে সংক্ষেপে বলেছে এ প্রসেস অফ আনফোল্ডিং, কি বলেছে, ম্যাচিউরিং অ্যান্ড ইনভলভিং, ঠিক আছে, এটা কিন্তু ডিকশনারিতে বলা হয়েছে। এরপরে রয়েছে দেখো, এরপরে বলা হয়েছে পৃথিবীর দীর্ঘতম রেলপথের নাম কি? ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। ওকে, ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে, এটি হলো পৃথিবীর দীর্ঘতম রেলপথ। এটি রয়েছে কিন্তু ইউএসএসআর মানে রাশিয়ায়, সোভিয়েত রাশিয়ায় রয়েছে।
এরপরে রয়েছে আইসোডোপেন কাকে বলে? দেখো, কাঁচামাল এবং উৎপাদিত দ্রব্যের যৌথ কিংবা মোট পরিবহন ব্যয়যুক্ত অঞ্চলগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যোগ করা হয় তাকে আইসোডোপেন বলে, তোমরা জানো। এরপরে রয়েছে দক্ষিণ ভারতের দুটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের নাম কি? কর্ণাটকের ভদ্রাবতী ও বিজয়নগর। তামিলনাড়ু রয়েছে সালেম, অন্ধ্রপ্রদেশে রয়েছে বিশাখাপত্তনম। এরপরে রয়েছে বহির্ক্ষেত্রীয় সংরক্ষণ কাকে বলে? দেখো, যে সমস্ত বিপন্ন বা বিপদগ্রস্ত যে সমস্ত উদ্ভিদ বা প্রাণী রয়েছে সেগুলোকে প্রাকৃতিক বাসস্থান থেকে তুলে এনে যখন কৃত্রিমভাবে তাদের রক্ষণাবেক্ষণ করা হবে, মানে রক্ষণাবেক্ষণ করা হবে, ট্রিটমেন্ট করা হবে, তখন সেই ধরনের সংরক্ষণকে বহির্ক্ষেত্রীয় সংরক্ষণ বলে। যেমন বলতে পারো বোটানিক্যাল গার্ডেন, যেমন বলতে পারো আলিপুর চিড়িয়াখানা, এগুলো কিন্তু বহির্ক্ষেত্রীয় সংরক্ষণ বা এক্সেটিভ কনজারভেশনের উদাহরণ। এরপরে রয়েছে অন্তর্ধৃত বা কি বলবো, অক্লুডেড বাউন্ডারি কাকে বলে, বা অক্লুডেড ফ্রন্ট কাকে বলে, এর সংজ্ঞা দিতে হবে। দেখে নাও, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টির শেষ পর্যায়ে দ্রুত গতির শীতল সীমান্ত তারপরে উষ্ণ সীমান্তকে কি করে? স্পর্শ করে ও একটি মাত্র মিলিত সীমান্তের সৃষ্টি হয়, একে অক্লুডের সীমানা বলা হয়। তোমরা জানো নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের পঞ্চম পর্যায় এই বায়ুমণ্ডলের যে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ রয়েছে সেই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের পঞ্চম পর্যায়ে কিন্তু এই অক্লুডের সীমান্ত সৃষ্টি হয়। এরপরে রয়েছে এল নিনো বলতে কি বোঝো? দেখো, প্রশান্ত মহাসাগরের দক্ষিণ পূর্ব দিকে সৃষ্ট উষ্ণ সমুদ্র স্রোতকে এল নিনো বলা হয়। এল নিনো কথাটি কিন্তু একটি তোমার রয়েছে স্প্যানিশ শব্দ, যার কথার অর্থ হলো কিন্তু তোমরা জানো, যেটি রয়েছে মানে কি বলবো, লিটল বয় বা খ্রিস্ট চাইল্ড বা লিটল বয় বা দুরন্ত বালক, ঠিক আছে, অর্থে ব্যবহার করা হয়। এটি কিন্তু এক ধরনের উষ্ণ সমুদ্র স্রোত। এর প্রভাবে কিন্তু খরা সৃষ্টি হয়, এর প্রভাবে কিন্তু সমুদ্রের জলে বাস্তুতন্ত্র নষ্ট হয়। এরপরে রয়েছে 2023 সালে সিকিমে বন্যার কারণ কি ছিল? ভারী বৃষ্টি ছিল সিকিমের বন্যার কারণ। এরপরে রয়েছে দেখো তোমাদের, পরে রয়েছে দেখো 13তে বলেছে ব্যাপক কৃষি কাকে বলে? দেখো, ব্যাপক কৃষি বলা হয়েছে যে কৃষি ব্যবস্থায় কম কায়িক শ্রম ও বেশি যন্ত্রপাতির ব্যবহারের সাহায্যে তুলনামূলকভাবে একই বিশাল পরিমাণ জমিতে চাষ করা তাকে ব্যাপক কৃষি বলে। আমি তোমাদের আরো ভালো করে বলছি, আমি যা লিখলাম তার থেকে আরো ভালো করে বলছি, যে কৃষি ব্যবস্থায় অধিক শ্রম এবং আধুনিক যন্ত্রপাতির সাহায্যে অধিক পরিমাণে ফসল উৎপাদন করার চেষ্টা করা হয় এবং বিশাল পরিমাণে জমি ব্যবহার করা হয়, তখন সেই কৃষি ব্যবস্থাকে ব্যাপক কৃষি বলে। এই ব্যাপক কৃষির প্রধান ফসল কিন্তু গম। এরপরে শস্য সমন্বয় কাকে বলে? দেখো, বলে দিচ্ছি, কোন নির্দিষ্ট কৃষি অঞ্চলে, কি বললাম, কোন নির্দিষ্ট কৃষি অঞ্চলে আবার শুনে নিও, কোন নির্দিষ্ট কৃষি অঞ্চলে মোট কর্ষিত জমিতে উৎপাদিত এক বা একাধিক শস্যের পারস্পরিক বন্টনগত গাণিতিক সম্পর্ককে শস্য সমন্বয় বলা হয় বা ক্রপ কম্বিনেশন বলা হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের লাস্ট কোশ্চেন, ওপেকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? দেখো, অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত, অথবা বলতে পারে ওপেকের হেডকোয়ার্টার কোথায়? অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা পিডিএফ নিতে চাইছো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। এই স্ক্রিনশট দিলে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, তবে তোমরা ফুললি 12টি অধ্যায়ের গুরুত্বপূর্ণ সাজেশন উত্তর সমেত পেয়ে যাবে, হোক না এমসিকিউ, হোক না এসিকিউ, হোক না তোমাদের 2 নম্বর 3 নম্বর 5 নম্বরের 6 নম্বরের বড় প্রশ্ন। সেই সঙ্গে তোমরা পাচ্ছ সম্পূর্ণ ফ্রিতে এবিটি WBSC টেস্ট পেপারে সম্পূর্ণ সলভ পিডিএফ। ওকে, 2টি পিডিএফ পাবে তোমরা টেস্ট পেপারের জন্য, সাজেশনের জন্য। হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে, যাদের দরকার হবে অবশ্যই তোমরা কমেন্ট করো, আর অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর সেই সঙ্গে তোমরা ভালো থেকো, পরবর্তী পেজের জন্য পরবর্তী তোমাদের এবিটি টেস্ট পেপারের যে পেজ রয়েছে তার জন্য অপেক্ষা করো। আর WBSC টেস্ট পেপার করাবো অবশ্যই, মানে এবিটি শেষ হলে তবেই তোমাদের WBSC টেস্ট পেপার সম্পূর্ণ করিয়ে দেবো। ভালো থেকো, বাই।